সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই আজকের পর্বে। আমি নুসরাত রহমান। বরাবরের মতো আজও আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন স্টুডিওতে। আজ আমরা আলোচনা করব মাদকাসক্তি ও স্কিজোফ্রেনিয়া, এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক রোগ নিয়ে। আর কথা বলবেন আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ জুবায়ের মিয়া। তিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকায়। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি। তো আজকে আমরা যে দুটো রোগের নাম নিয়েছি সেটি হচ্ছে মাদকাসক্তি এবং মানসিক রোগ। দুটোই অসুখ। আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি যে বেশ কিছু সিমটম দেখা যায় যারা মাদকাসক্তে আক্রান্ত আছেন তাদের ভেতরে, যে সিমটম গুলোকে স্কিজোফ্রেনিয়ার সিমটম হিসেবে আইডেন্টিফাই করা আছে। তো এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে যায় যে এই মানুষটির অসুখটা আসলে কি। একটু যদি আমাদেরকে খুলে বলেন বিষয়টা সম্পর্কে। আপনি যে বিষয়টির অবতারণা করেছেন আসলেই ব্যাপারটা কনফিউজিং। যারা অভিজ্ঞ বা সাইকিয়াট্রিতে যাদের ওয়েল নলেজ আছে তারাই এই বিষয়টি আইডেন্টিফাই করতে পারে। আসলে এই সিমটমগুলির অনেক ক্ষেত্রে মিল আছে। বিশেষ করে সিজোফ্রেনিয়া আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি চিন্তা করি তাহলে সেখানে থাকে যে আমরা যদি বলি ডিলিউশন, সেটা ভ্রান্ত কিছু বিশ্বাস তাদের মধ্যে থাকে, ভ্রান্ত বিশ্বাস, তারপর কিছু হ্যালুসিনেশন, কিছু অস্বাভাবিক অনুভূতি তাদের মধ্যে হয়। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার সেইগুলির মাধ্যমে তারা নানান ধরনের এক্সপিরিয়েন্স করে, ভুল কিছু দেখে, ভুল কিছু শোনে, ভুল কিছু অনুভব করে, সেটা স্বাদ, গন্ধ এবং টাচ পর্যন্ত। সেইগুলি তার সাথে কিছু অস্বাভাবিক আচরণ যেটা সাধারণত তার ক্ষেত্রে আগে দেখা যায়নি, যেমন অস্বাভাবিক কথাবার্তা, অসংলগ্ন কথা, আমরা যেগুলিকে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, ডিসঅর্গানাইজড স্পিচ বলে থাকি। এবং তারা হঠাৎ করে উগ্র মেজাজি হয়ে যায়, হঠাৎ করেই আক্রমণাত্মক হয়, এবং তাদের যে দৈনন্দিন জীবনযাপন যেমন ঘুম, খাওয়া, এগুলির ছন্দপতন হয়। এবং সে তার কর্মক্ষেত্রে, সে যদি স্টুডেন্ট হয় তার লেখাপড়ার ক্ষেত্রে, চাকরিজীবী হলে তার চাকুরির ক্ষেত্রে, কৃষক হলে তার কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক অবনতি হয় বা তার কর্মক্ষমতাটা হ্রাস পায়। এই বিষয়গুলি এবং এগুলি যদি দীর্ঘ সময়, কমপক্ষে 6 মাস ধরে এই রোগীর মধ্যেই এই লক্ষণগুলি দেখা দেয়, তাহলে সেটা আমরা মানসিক রোগ বিশেষজ্ঞ যারা আছি তারা আমরা এই রোগটাকে সিজোফ্রেনিয়া বলে থাকি। তো যারা মাদকাসক্ত, এটাও একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিজিজ, এটাও একটা মানসিক রোগ। তো এদের বিষয়টা হলো যে সাধারণত টিপিক্যালি মাদক নেওয়ার পরে এই সমস্যাগুলি দেখা দেয়। কিন্তু সিজোফ্রেনিয়া রোগীদের মাদকের সাথে সম্পর্ক থাকতে পারে, কিন্তু সাধারণত এরা মাদক না নিলেও তাদের একটা, আমরা বলি যে অ্যাডোলেসেন্ট এজে, আমরা বলি 15 থেকে 25 বছর বয়সেই এটা শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু মাদকাসক্তি এরকম ইয়াং অ্যাডোলেসেন্টে শুরু হয়, আবার মধ্য বয়সে বা অ্যাডাল্টদের মধ্যে এই প্রবণতা থাকে। কিন্তু তাদের যেটা হয়, আমরা বলি যে ড্রাগস নিতে নিতে তাদের যদি এটা আমরা বলি ইনটক্সিকেশন, অথবা এটার যদি বিষক্রিয়া তৈরি হয় তার শরীরে, মনে, ব্রেইনে, তার কিছু প্রতিফলন হয়, তখন সে অস্বাভাবিক কিছু কথা বলতে পারে, অস্বাভাবিক কিছু দেখতে পারে, কিংবা এইরকম ভায়োলেন্ট বিহেভিয়ার করতে পারে, অসংলগ্ন আচরণ করতে পারে। কিন্তু যখন তার শরীর থেকে মাদকের যে আমরা বলি হাফ লাইফ বা মাদকের স্থায়িত্বটা যখন চলে যায় ব্লাড থেকে, সেটা কোনো কোনো মাদকের ক্ষেত্রে এক এক সময় ডিউরেশনটা ভিন্ন। যেমন ধরুন হেরোইন এডিকশনের ক্ষেত্রে বা অপিওয়েড এডিকশন, সেটা কিন্তু ধরেন 72 ঘন্টা বা 3 দিন পরে সে মাদক আর না নিলে তার শরীর থেকে ওই প্রতিক্রিয়াগুলি কমে যায় বা চলে যায়। এরকম ক্যানাবিস, গাঁজা, দীর্ঘদিন এটার একটু লম্বা সময় ধরে প্রতিক্রিয়া থাকে, যেমন ধরুন 2 সপ্তাহ পর্যন্ত তার ইউরিনে থাকে, এটা শরীরে থাকে। তো সেই ক্ষেত্রে তার সিমটমটা একটু দীর্ঘায়িত হয়। কিন্তু এক সময় শরীর থেকে যখন এটা বের হয়ে যায় বা তার উইথড্রয়াল পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন কিন্তু তার মধ্যে আর এই ধরনের অস্বাভাবিক চিন্তা, অস্বাভাবিক কথা বা এরকম এক্সপেরিয়েন্স তার মধ্যে থাকে না।
এখানটাতে একটু আমার মানে মনে পড়ে গেল আর কি আমার অভিজ্ঞতা থেকে একজনকে, মানে আমি অনেককেই বলতে শুনেছি যারা ক্যানাবিস ইউজার, বলছে যে আমি তো অনেকদিন ব্যবহার করি নাই, 1 সপ্তাহ যাবত আমি ব্যবহার করি নাই। তো তার ভেতরে সে বলছে যে আমি তো যতক্ষণ হাই হয়েছিলাম তারপরে তো আমার ওইটা তো কেটে গেছে, এখন তো আর আমার এটার কোনো ইম্প্যাক্ট নাই। তো আপনি যেহেতু বলছেন যেটা অন্তত 2 সপ্তাহ পর্যন্ত শরীরে থাকে, তার মানে কিছু অস্বাভাবিকতা কি আসলে সেই 2 সপ্তাহ পর্যন্ত তার মধ্যে দেখা যাবে? আচ্ছা, এটা আমরা বলি যে ক্যানাবিসে যেটা হয় যে শারীরিক যে প্রতিক্রিয়া এটা কম হয়। অন্যান্য মাদক যেমন অপিওয়েড বা অ্যাম্ফেটামিন, আমরা যেটা ইয়াবা বা হেরোইনের ক্ষেত্রে যেটা দেখি যে শারীরিক প্রতিক্রিয়াটা বেশি হয়, মানে উইথড্রল যেটা আমরা বলি, যে মাদক নিতে নিতে ছেড়ে দিলে যে শরীরে যে প্রতিক্রিয়াগুলি হয়। কিন্তু ক্যানাবিসে যেটি হয় যে শারীরিক প্রতিক্রিয়াটা দ্রুতই শেষ হয়ে যায়, কিন্তু মানসিক যে অস্থিরতা বা এটার প্রতি চাহিদা, সাইকোলজিক্যাল ক্রেভিংটা অনেক দিন ধরে থাকে। কিন্তু যখন সে ছেড়ে দিবে তার মধ্যে হয়তো এই সিমটমগুলি আর থাকবে না। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে যারা মাদকাসক্ত তাদের মধ্যেই কিন্তু মানসিক রোগের প্রবণতাটা বেশি হয়। দীর্ঘদিন ধরে মাদক নিতে থাকলে তার মধ্যে সিজোফ্রেনিয়া বা মুড ডিসঅর্ডারের সম্ভাবনাটা বেড়ে যায়, এবং তারা যদি তাদের জীবনের কোনো বিপর্যয় বা তাদের কোনো স্ট্রেসফুল কন্ডিশনে কিন্তু তার ওই সিমটমগুলি আবার পুনরায় আসতে পারে। সেটা মাদকের সাথে সাথে ওইটা রান করে, আমরা বলি যে কোমরবিডিটি হিসেবে থেকে যেতে পারে। আবার আরেকটি ব্যাপার আছে যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, এটা গবেষণায় দেখা গেছে যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত কিছু রোগী তাদের ক্যানাবিসের প্রতি একটা অ্যাফিনিটি থাকে। এটা ব্রেনের যে আমাদের রিসেপ্টর আছে, আমাদের যেখানে এই ড্রাগগুলি কাজ করে, ব্রেনের নিউরোকেমিক্যাল যেখানে কাজ করে, সেই জায়গাটাতে তাদের অ্যাফিনিটিটা বেশি থাকে। এই জন্য অনেক সিজোফ্রেনিয়ার রোগীরা স্মোকিং, তারপর ক্যানাবিস, এগুলির প্রতি আসক্ত থাকে বেশি। তাহলে মাদকাসক্তির সাথে এটা ব্যবহার করতে করতে একসময় স্কিজোফ্রেনিয়ার মতো একটা বড় অসুখে আক্রান্ত হয়ে যাওয়া সম্ভব। আবার যাদের মধ্যে স্কিজোফ্রেনিয়া আছে তাদের পক্ষেও মাদকাসক্তিতে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা গবেষণায় পাওয়া গেছে। মোটামুটি একটা আরেকটার সাথে খুব জড়িত, বেশ জড়িত। একজন সাধারণ মানুষ যে মাদক নেয় না, তার যেমন মানসিক রোগের সম্ভাবনা যত পার্সেন্ট, আমরা বলি যে বড় ধরনের মানসিক রোগের মানে আমরা বলি প্রিভ্যালেন্স বা প্রাদুর্ভাব হলো 1% মাত্র। 100 জনে একজনের কম মানুষের হতে পারে, 0.6 to 1। সেক্ষেত্রে একটা মাদকাসক্ত তার কিন্তু মানসিক রোগের সংখ্যা, তার সম্ভাবনা আরো বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যেতে পারে। তেমনি মানসিক রোগী বা একজন মানসিক রোগ নেই, এমনি সুস্থ মানুষ, মানসিকভাবে সুস্থ, কিন্তু উনি মাঝে মাঝে নেশা করেন, এবং যখন নেশায় আসক্ত হয়ে গেলে তার মধ্যে উদ্ভ্রান্ত বা অস্বাভাবিক আচরণ দেখা দেয়। এই ধরনের মানুষের থেকে একজন মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি, তার কিন্তু মাদকাসক্তির মানে বারবার রিল্যাপস হওয়ার বা প্রবণতাটা আবার বেশি থাকে, আরো বেশি থাকে। একটু আমি যদি জানতে চাই, এই দুটো অসুখেরই ক্ষেত্রে, মাদকাসক্তি এবং স্কিজোফ্রেনিয়া দুটোরই ক্ষেত্রে পেছনের কি হিস্ট্রি কাজ করে, কি কারণে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে? আমরা যদি মানসিক রোগের কথা চিন্তা করি, যেমন সিজোফ্রেনিয়ার কথা যদি চিন্তা করি, এর কারণ আসলে মানসিক রোগের এক্সাক্ট কারণ এখনো আবিষ্কার হয়নি, তবে বিজ্ঞানীরা ধারণা করেন, এবং আমাদের গবেষণা এবং ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সে আমরা যা পাই সেটা হলো কিছু ফ্যাক্টর এর সাথে জড়িত। যেমন জেনেটিক ফ্যাক্টর, যে জিনগত বংশগতি, মানে ফোর ফাদার্স থেকে যে রোগটা ছিল কারণ, সেটা রান করে পরবর্তী প্রজন্মের মধ্যে, এটার সম্ভাবনা থাকে। আরেকটা আছে যেটার উপর বেসিস করে এখন আমরা ট্রিটমেন্ট দিই, বিশেষ করে ফার্মাকোলজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি, সেটা হলো নিউরোবায়োলজিক্যাল চেঞ্জ, অর্থাৎ ব্রেন কেমিক্যাল বা ব্রেনের আমরা বলি যে জৈব রাসায়নিক কিছু পরিবর্তন হয়। সেগুলি যেমন ধরুন নিউরোট্রান্সমিটার বলি আমরা, ডোপামিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, বিশেষ করে ডোপামিন, এইটার আধিক্য হলে কিন্তু সিজোফ্রেনিয়ার সিমটমগুলি দেখা দেয়। এবং এই কারণেই ডোপামিনকে বন্ধ করা বা ডোপামিন যাতে বেড়ে না যায় তার প্রতিরোধী ঔষধকেই আমরা অ্যান্টিসাইকোটিক ঔষধ ইউজ করে থাকি, এবং কিছু সাইকোথেরাপি নিলেও ডোপামিনের সিক্রেশন কমে যায়। সেরকম
আরেকটা আছে যেমন ধরেন সাইকোসোশ্যাল ফ্যাক্টর, এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যক্তি যখন তার পরিবার পরিবেশ থেকে বেড়ে ওঠা, তার যে লার্নিং প্রসেস, তার যদি ভালনারেবল একটা পরিস্থিতি থেকে বেড়ে ওঠে, অর্থাৎ যদি অসুখী পরিবার, অশান্তি, তারপর অভাব অভিযোগ, তারপর বিপর্যয়, সামাজিক পারিবারিক সামাজিক এবং মানে আমরা বলবো যে ন্যাচারাল ডিজাস্টার, এগুলি প্রত্যক্ষ করে করে, বা ধরুন কোনো একটা জলোচ্ছ্বাস বা কোনো চর এলাকার মানুষ, স্লাম এরিয়ার মানুষ, আমাদের দেশের গবেষণায় কিন্তু দেখা গেছে যে যারা এ ধরনের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিকভাবে মানে শিক্ষাগতভাবে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে, তাদের কিন্তু মানসিক রোগের প্রবণতা বেশি। মানে বলতে চাচ্ছেন যে সামাজিক, আর্থিক, পারিপার্শ্বিক বা এনভায়রনমেন্টাল, পরিবেশগত যে কোনো বিপর্যয় থেকেও এইরকম মানসিক রোগের প্রাদুর্ভাব দেখা যেতে পারে। একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে, বিরতি থেকে ফিরে আবার কথা বলছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরছি এখনই। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মাদকাসক্তি ও স্কিজোফ্রেনিয়া নিয়ে ডাক্তার মোহাম্মদ জুবায়ের মিয়ার সাথে। যেখানটাতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে স্কিজোফ্রেনিয়ার বেশ কিছু মানে কারণ হিসেবে আপনি প্রথমে বলেছেন যে আসলে মানসিক রোগের কারণ ওভাবে এখন পর্যন্ত বের করা সম্ভব হয়নি, তবে কিছু ফ্যাক্টরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই জিনিসগুলো অনেক সময় হতে পারে যে এইখান থেকে তৈরি হয়েছে রোগটা। আপনি স্কিজোফ্রেনিয়ার কারণগুলো বলছিলেন। প্রথম জেনেটিক, হ্যাঁ, তারপর আমরা বললাম বায়োকেমিক্যাল কিছু পরিবর্তনের জন্য, জি, আরেকটা হলো আমাদের যে আর্থসামাজিক বা বিপর্যয় এবং পরিবেশগত বিপর্যয়, এই নানান কারণেই মানসিক রোগ বেশ হয়ে থাকে, বা বিশেষ করে এটা সিজোফ্রেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। আর সেক্ষেত্রে আর মাদকাসক্তির বেলায় আসলে এটাও গবেষণায় দেখা গেছে কিছুটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, পারিপার্শ্বিক পরিবেশ তো অবশ্যই দায়ী, তবে মাদকের ক্ষেত্রে আরো কিছু ব্যাপার বা আমরা কারণ হিসেবে ধরতে পারি। যেমন বেকারত্ব, একটা বেকারত্ব, ডিপ্রেশনে পরে মানুষ মাদক নিতে পারে। আরেকটা খুব যে ড্রাগসের যদি অ্যাভেলেবিলিটি থাকে, কোনো কোনো দেশে কঠোর আইন কানুন, অনেক নিষেধাজ্ঞা, সেখানে কিন্তু ড্রাগস নেওয়ার প্রবণতা কম। যেখানে অ্যাভেলেবিলিটিতে বেশি, সহজলভ্য, এবং আমাদের যে আমরা বলবো যে আইন আছে কিন্তু প্রয়োগ কম, সেটা একটা। যেমন আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলিতে, আমাদের দেশের কথাই যদি আমরা বলি, যে মাদকের বিরুদ্ধে অনেক অভিযান হয়, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি মাদকের যে চক্রটা আমরা ভাঙতে পারি না, এবং কোনো না কোনো চোরাগলি দিয়ে এই মাদক এসে যায়। আমাদের ঘর থেকে বের হলে আমাদের চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো মার্কেট, যে কোনো গলি অলিগলিতে, শহর গ্রামগঞ্জে কিন্তু মাদক পাওয়া যায় বলেই তারা, যারা মাদক সেবী, তারা এটা নেওয়ার চেষ্টা করে, এবং যারা ব্যবসায়ী তারা এটা ব্যবসা বাড়াতে থাকে। আরেকটি আছে যে পিয়ার প্রেশার, আমরা যেটাকে বলি যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। এখন সব মানুষের ব্যক্তিত্ব একরকম না, কেউ ফ্লেক্সিবল, কেউ স্ট্রিক্ট পার্সোনালিটি, কেউ সহজে কাউকে গলানো যায় না, তার নীতিতে অটল থাকে, বা এই যে আমরা বলি যে তারা ভালনারেবল পার্সোনালিটি, যারা, তাদের মধ্যে এই বন্ধুদের সাথে মিশে মাদক নেওয়ার একটা অভ্যাস হয়ে যায়। আরেকটা আছে যে পরিবারে যদি অশান্তি থাকে, কেওটিক ফ্যামিলি, বাবা মা ভাই বোন বা পরিবারের যারা সদস্য, তারা কেউ কারো বন্ডিংটা কম, কেউ কারো খবর রাখেন না, তাহলে সেই যে তারা সেই সুযোগ থেকে, অথবা এই শৃঙ্খলা, যে আমরা বলি ডিসিপ্লিন ফ্যামিলি, যেখানে ডিসিপ্লিনের অভাব আছে, সেইখানে তারা সহজেই মাদক নেওয়া শুরু করে না। এই ধরনের পরিবারের ছেলে মেয়েরা সাধারণত মাদক নেওয়ার সুযোগ পায়, এবং এটা তারা যে এটা খারাপ, মাদক নেওয়াটা যে একটা খারাপ বা এটার পরিণতিটা কি, এইটা তারা লার্নিং হয় না তাদের, এবং এইটার কারণেও মাদক নিতে থাকে। তো তার মানে বেশ কিছু কারণ আসলেও আছে যেগুলো সম্পর্কে আমরা একটু সচেতন হতে পারি। আপনি বলেছেন যে আইন আছে কিন্তু প্রয়োগ নেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক, যেগুলো কিন্তু আমরা চাইলে রাষ্ট্রীয়ভাবে এই জায়গাগুলোতে চাইলে আরো সচেতনতা আনা সম্ভব।
তারপর ব্যক্তিত্বের যে ব্যাপারটা বলেছেন যে প্রত্যেকের ব্যক্তিত্ব একরকম নয়, এক একজনের ব্যক্তিত্বগত পার্থক্যের কারণে অ্যাডিকটিভ পার্সোনালিটি যেরকম আমরা বলি, তেমনি আবার বেশ ভালনারেবল পার্সোনালিটি এরকমও আছে অনেকের, তাদের আসক্তিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে কারণগুলো আছে সেখান থেকে অ্যাকচুয়ালি কি কি দেখলে আমরা বলতে পারবো যে একজন মানুষ মানসিকভাবে অসুবিধার ভেতর দিয়ে যাচ্ছে? আমরা যেহেতু দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা প্রথমে সিজোফ্রেনিয়ার সিমটম বা কিভাবে আমরা সাধারণ মানুষ বা আমাদের বাবা মা ভাই বোন বা কাছের স্ত্রী স্বামী স্ত্রী একজন যদি আক্রান্ত হয় তাহলে আরেকজন আমরা কিভাবে বুঝবো। প্রথমে আমরা যেটা দেখবো তার কথাবার্তা, আমরা বলি যে স্পিচ, তার কথার ছন্দপতন হবে, কথার মধ্যেও তার অসংলগ্নতা কিংবা তার আমরা বলি যে রেট রিদম ভলিউম, এই বিষয়গুলি অনেক সময় সিজোফ্রেনিয়া রোগীরা সাধারণত টকেটিভ হয়, আবার অনেক সময় নিশ্চুপ হয়ে থাকে। একটা কথা বললে দুইটা কথা বললে একটা উত্তর দিচ্ছে, নিজের মনে থাকে, চুপচাপ থাকে। হঠাৎ করে চুপচাপ হয়ে যাও কিন্তু সিজোফ্রেনিয়ার নেগেটিভ সিমটমে হয়। এবং যদি দেখা যায় তার যে আমি আগেও বলেছি যে তার ব্যক্তিগত যে যত্ন নেওয়ার বিষয়টা, যেমন ধরেন একটা মানুষ সকাল থেকে উঠেই তার যে ক্লিনলিনেস এর ব্যাপারটা, হাত মুখ ধুবে, ব্রাশ করবে, সে রেডি হবে, কোনো কাজের জন্য প্রস্তুতি হবে, সেটা কিন্তু আমাদের মধ্যে এটা অভ্যাস চর্চা হয়ে যায়, ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসি। তো এইটার যদি ছন্দপতন হয়, যেমন দেখুন সিজোফ্রেনিয়া রোগীরা এমনও আছে যে সপ্তাহে একদিনও সে গোসল করে না, তার যে সেলফ কেয়ারটা খুবই ডিটোরিয়েট করে, সে তার নিজের যত্ন নিতে ইচ্ছাও করে না বা নিতে চায় না। আরেকটা হলো তার কর্মে যে তার যে ঘাটতি, তার যে পারফরমেন্স গুলিও ডিটোরিয়েট করতে থাকে। সে তো অফিসে ভালো পারফর্ম করতে এখন পারে না, তাকে একটা কাজ দিলে ওটা নিয়েই পড়ে থাকে সে। আরেকটা সবচেয়ে বেশি যেটা হয় সিজোফ্রেনিয়া রোগীদের, সন্দেহ প্রবণতা, অমূলক অহেতুক সন্দেহ, সেটা পরিবার থেকে শুরু হতে পারে, পারিপার্শ্বিক লোকজনদের সন্দেহ করা শুরু করে, অথবা কলিগদের সন্দেহ করা শুরু করে, অকারণে তার দিকে তাকিয়ে একটু হাসলেও সে মনে করে আমাকে নিয়ে কটাক্ষ করছে বা আমাকে খারাপ কিছু ইঙ্গিত করছে। তার মানে তার কোনো প্রমাণ সে দিতে পারে না, কিন্তু সে এটা বিশ্বাস করতে থাকে, এবং এই বিশ্বাস থেকে তাকে এক চুলও নড়ানো যায় না যে তার পাশের বাড়ির লোকটা তার ক্ষতি করবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার পরিবার সহ তাকে মেরে ফেলবে। যদিও হয়তো পাশের বাড়ির সেই আরেক প্রতিবেশীর সাথে তার কখনো ঝগড়াই হয়নি, দেখলে সে কথা বলে, পরিবারের অন্য সদস্যদের সাথেও সম্পর্ক ভালো, এমন কোনো কিছু দেখা যায়নি, কিন্তু ওনার ভিতরে কাজ করে যে রোগী, তার ভিতরে কাজ করে যে সে তার ক্ষতি করেই ফেলবে, এই বিশ্বাস থেকে তাকে সরানো যায় না। হয়তো সে অকাট্য কোনো প্রমাণ দিতে পারে না, কিন্তু কিছু কিছু বিষয়গুলিকে সে এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করে, যে সে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে দেখে থুতু ফেললো রাস্তায়, এটা আমাকে উদ্দেশ্য করে বা এটা ইঙ্গিত দিল, এই ধরনের তার মধ্যে ভ্রান্ত বিশ্বাস জন্ম নেয়। এটা খুবই সিজোফ্রেনিয়ার গুরুত্বপূর্ণ একটা উপসর্গ। আরেকটা, সে অস্বাভাবিক কিছু দেখে, অস্বাভাবিক কিছু শুনে, বিশেষ করে দুই বা দুইয়ের অধিক মানুষ তাকে নিয়ে কথা বলে, কিন্তু লোকটাকে দেখা যায় না, অন্যরা সেই কথা শোনে না, শুধু ওই রোগী এই কথা শোনে। ওই ব্যক্তি শোনে যে তাকে নিয়ে খারাপ কিছু কথা তাদের মধ্যে বলছে, এবং এটা সে অন্য কেউ শোনে না। এটা তার জন্য কিন্তু এম্বারাসিং, তার কষ্ট হয়, এটা শুনতে চায় না সে, তবু এটা শোনে, এবং এই কারণে সে কিন্তু তার উত্তরও দেয়। তো উত্তরটা যে দেয়, পাশের যে কাছের মানুষটি তখন হয়তো বলে যে তুমি কি কথা বললে, কেউ তো নাই, কার সাথে কথা বললে, তখন সে হয়তো বলে না, আমাকে তো এটা বলা হলো, এই জন্য আমি উত্তর দিলাম। সে তার, আমরা যেটাকে অডিটরি হ্যালুসিনেশন বলে, গায়েবী আওয়াজ শুনে, এটা এই দুইটা খুব বেশি শুনে তারা, এবং আরো অদ্ভুত অদ্ভুত কিছু ডিলিউশন হয়, আমরা বলি ভ্রান্ত বিশ্বাস হয়। যেমন আমরা বলি যে এরকম রোগীও আমরা পাই যে সে বলে যে আমার মাথায় যে একটা কাটা দাগ, এটা এলিয়েন, মানে মঙ্গল গ্রহ থেকে বা অন্য কোনো গ্রহ থেকে এলিয়েন এসে আমার মাথার ভিতরে একটা মাইক্রো চিপস ঢুকিয়ে দিয়েছে, এই চিপসের কারণে আমার সারাক্ষণ মাথা ব্যথা হয়, আমি কাজ করতে পারি না, আমাকে সবকিছুতে বাধা দেয়। কিন্তু উনি কোনো এভিডেন্স দেখাতে পারে না যে এলিয়েন কিভাবে আসলো, কখন ঘটলো বা কিভাবে হলো, তার মাথায় কিভাবে অপারেশন হলো, কোথায় নিয়ে গেল,
এগুলি বলতে পারে কিন্তু বিশ্বাস করে। এই ধরনের ভ্রান্ত কিছু ধারণাগুলি হয় এবং এ থেকে সে আস্তে আস্তে সবাই যেহেতু সে সন্দেহপ্রবণ হয়ে যায়, এমনকি দেখা যায় যে ছেলে বলছে যে মার হাতে খাবে না, মার রান্নাতে বিষ আছে। তার মাকেও সে বিশ্বাস করে না যে মা হয়তো রান্না খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এজন্য এটা খেলে সে মারা যাবে। এ কারণে সে হয়তো ঘরের বিড়ালকে আগে খাওয়াবে, খাইয়ে পরখ করে দেখবে যে বিড়ালের কিছু ক্ষতি হচ্ছে কিনা, কিছু না হলে সে খাবে। এই সিজোফ্রেনিয়ার সিমটম গুলো নিয়ে আমার আরেকটা প্রশ্ন আছে, একটা ছোট বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পরে এসে বলছি। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, আশা করি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ডাক্তার মোহাম্মদ জুবায়ের মিয়ার সাথে মাদকাসক্তি ও স্কিজোফ্রেনিয়া এই বিষয়ের উপর। ডক্টর, আপনি যে স্কিজোফ্রেনিয়ার অনেকগুলো সিমটমের কথা বললেন, এখনো আমরা তো আসলে মানসিক রোগ নিয়ে অনেক বছর ধরেই কথা বলছি, তারপরেও এখনো অনেকেরই মাঝে এই ধরনের বিশ্বাস আছে যে নিশ্চয়ই কোনো কিছু ভর করেছে, কোনো অশুভ আত্মা ভর করেছে, সেজন্য তার সেই রকম কিছু শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে বা তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে আমাদের গবেষণায় দেখা গেছে যে বিশেষ করে বড় ধরনের মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়া, এই ধরনের রোগীদের চিকিৎসা পাওয়ার যে পরিমাণ সেটা মাত্র 5 থেকে 7%। অর্থাৎ মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি 100 জন মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মাত্র 5 থেকে 7 জন চিকিৎসার আওতায় আসে। চিকিৎসার অর্থ হলো বৈজ্ঞানিক চিকিৎসা, সাইকিয়াট্রিস্ট বা ডাক্তার বা সাইকোলজিস্ট তাদের কাছে আসে। আর বাকি যে পোর্শনটা, এটা কিন্তু বেশিরভাগই চলে যায় এই যে আমাদের যে ভ্রান্ত বিশ্বাস সমাজে আমাদের কালচারালি থাকে, ধর্মীয় ভাবে থাকে, এই বিশ্বাসে প্রথমেই যায় আমাদের কবিরাজ, পীর, ফকির, দরবেশ, এদের কাছে, তান্ত্রিক, তাদের কাছে যায়। তারা তাদের যেহেতু এটা একটা এক ধরনের ব্যবসা, তারা এটা চালিয়ে যাচ্ছে বছর পর বছর। আর কিছু কিছু মানসিক রোগ তো কিছুদিন পরে সিমটম ফ্রি থাকে এবং অনেকের বিশ্বাস হয় হয়তো এই ঝাড়ফুঁকের ফলে এই রোগটা ভালো হয়েছিল, কিন্তু কিছুদিন পরে আবার রিল্যাপস হয়। তখন তারা বলে যে হয়তো এখন যে মানে জাদু করা হয়েছিল বা বান মারা হয়েছিল, জাদুটা আমরা কাটিয়ে দিয়েছি, কিন্তু এখন ব্রেনে কিছু সমস্যা আছে, এরপরে তোমরা যাও ডাক্তারের কাছে। ততদিনে অনেক দেরি হয়ে যায়, 1 বছর, 2 বছর, 5 বছর, রোগীর মানে সমস্যাগুলি আরো গুরুতর হয়, প্রকট হয় এবং রোগীর মানে অনেক কিছুতেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ডাক্তারের কাছে আসে। তো এটা কিন্তু শুধু আমাদের এই বাংলাদেশ, আমরা তো বলছি উন্নয়নশীল, মানে আমরা বলি যে 3য় বিশ্বের দেশ, এই দেশগুলিতেই যে এই বিশ্বাস তাই নয়, উন্নত দেশ আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলিতেও কিন্তু এই ধরনের বিশ্বাস এখনো আছে। তারা বলে ডাইনি বিদ্যা, উইচক্রাফট, তারা বলে তাদের মধ্যে এরকম ধারণা কিন্তু এখনো আছে। তো সারা বিশ্ব জুড়েই এই কুসংস্কার, তারপর আমরা স্টিগমা যেটাকে বলি, সেই বিষয়গুলি এখনো রয়ে গেছে। তো আমরা এর বিরুদ্ধেই মানে এই অ্যাওয়ারনেস, আমরা বলি যে সচেতনতার, মানে এই যে মানসিক রোগ নিয়ে সচেতনতার বৃদ্ধি করার ব্যাপক কাজ রয়েছে, এখনো রয়েছে। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এমএইচ গ্যাপ বলে, মেন্টাল হেলথ গ্যাপটাকে মিটিগেট করার জন্য কিন্তু আমাদের দেশের যে যারা প্রান্তিক পর্যায়ে আছে, যারা কমিউনিটি লিডার, যেমন ধরুন শিক্ষক, তারপর আমাদের যে ইমাম সাহেবরা, তারপর আমাদের যারা প্রিস্ট যারা থাকে, যারা ধর্মীয় গুরু আর কি, ধর্ম প্রচারক, সেটা সব ধর্মেরই ধর্ম প্রচারক আছে, তাদেরকে যদি আমরা এই বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতিটা বুঝিয়ে দিতে পারি এবং চিকিৎসা না করলে কি ক্ষতি হতে পারে রোগীর, সমাজের, পরিবারের, এই বিষয়গুলি তাদের কথা কিন্তু সমাজের লোকজন শোনে। তো আমরা এটার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করেছি আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। সময় সময় ট্রেনিং তাদেরকে দেওয়া হয় এবং তাদের কাছে আমরা পরামর্শ নিই যে আপনার কমিউনিটিতে এই ধরনের হঠাৎ করে একজন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লে আপনি কি করেন বা কি করা উচিত। তারা কিন্তু আমাদের কাছে তখন বলে, তাদের সুপরামর্শ দেয় এবং আমরা তাদের বৈজ্ঞানিক চিকিৎসার দিকে মানে চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহিত করি। এটাতে স্টিগমা কিছুটা বা এই যেরকম কুসংস্কার কিছুটা হলেও কমে যাচ্ছে।
অ্যাকচুয়ালি আপনি বলছেন যে এটা একটা ভ্রান্ত ধারণা এবং অতি সত্বর চিকিৎসার আওতায় আসা প্রয়োজন যদি কারো মধ্যে স্কিজোফ্রেনিয়ার এই ধরনের সিমটম দেখা যায়। যত দেরি হবে তত আপনি যেভাবে বললেন যে তার সুস্থ হওয়ার সম্ভাবনাটি অনেক কমে যাবে। একজন স্কিজোফ্রেনিয়া আক্রান্ত মানুষ তার পক্ষে কি সুস্থ হওয়া সম্ভব? জি, এটা নিয়েও আমাদের ধারণা আছে। অনেকে বলে যে সিজোফ্রেনিয়া আক্রান্ত হলে সেই রোগী আর জীবনে ভালো হয় না। আচ্ছা, জি। অনেকের মধ্যে এটা ধারণা আছে। তো আমরা এই যে মিথটা আছে আর কি, আমরা বলি যে রিয়েলিটিটা হলো যে সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীও ভালো হয়। তো এটার পার্সেন্টেজ আছে যে আমরা বলি যে 30 থেকে 40% সিজোফ্রেনিয়া রোগী যদি প্রথমেই চিকিৎসা পায়, প্রথম দিকেই ডায়াগনোসিস করা যায়, রোগ নির্ণয় করা যায়, তাকে যদি ভালো চিকিৎসার আওতায় আনা যায়, অর্থাৎ সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট দেখে তার টোটাল ডিউরেশনে, মানে আমরা বলি যে রোগের যে ইয়েটা, আমাদের যে রোগের যে যতদিন চিকিৎসা চালানো দরকার সেই নিয়ম অনুযায়ী সঠিক নিয়মে এবং সঠিকভাবে ফুল ডিউরেশনে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয় এবং তার সাথে সাইকোসোশ্যাল সাপোর্ট, যেটা খুবই জরুরি। একটা মানুষ সিজোফ্রেনিয়া আক্রান্ত হলে তো ভুল কথা বলে, ভুল আচরণ করে, এইটা নিয়ে তাকে যদি খোঁটা না দেওয়া হয় বা তাকে হিউমিলিয়েট না করা হয় এবং তাকে যদি সমাজের মেইন স্ট্রিমের সাথে মানে সংযোগ করে দেওয়া যায়, তার যোগ্যতা অনুযায়ী তাকে যদি সেই কাজে মানে উৎসাহিত করা হয় এবং পুনর্বাসন করা হয়, তাহলে বলা হয়েছে যে 6 থেকে 1 বছর চিকিৎসা করলে, প্রথম 6 মাস থেকে 1 বছর যদি চিকিৎসা করা হয়, তাহলে প্রথম যাদের এই রোগটা ধরা পড়ে তাদের 30 থেকে 40% একেবারেই ভালো হয়ে যায়। তার আর সারা জীবনে কখনো আর চিকিৎসা নিতে হয় না। সে স্বাভাবিক জীবনযাপন করে, তার যোগ্যতা অনুযায়ী তার যে পর্যায়ে তার যাওয়া প্রয়োজন বা যেতে পারবে সে পারে। এবং যাদের ইকোনমিক্যাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট কম, তাদের ক্ষেত্রে হয় যে তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়। সেটা হতে পারে 5 বছর, মিনিমাম 5 বছর, এবং তাদেরকে কিন্তু চিকিৎসা দিলে তারা ভালো থাকবে। এই ভালো মানে আমরা যেমন রোগীদেরও বলি এবং আমাদের এক্সপেরিয়েন্সেও যেটা আমরা দেখেছি যে আমাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই রোগ দুটি কিন্তু নিরাময় করা যায় না। এটা ডায়াগনোসিস হয়ে গেলে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আপনার ব্লাড সুগার লেভেল হাই হয়ে গেল, এটা আপনার ডায়েট, আপনার ঔষধ, এই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং আপনি অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন। আপনার রিস্কটা কমে যায়, হার্ট অ্যাটাক, স্ট্রোকের রিস্ক। সেম হাইপারটেনশনের বেলাও এটা চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং নিয়ন্ত্রণে রেখে কিন্তু সেই মানুষটাকে স্বাভাবিক জীবনযাপন, তার অভিষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারে, তার পরিবার সমাজে স্বাভাবিকভাবেই বাস করতে পারে। ঠিক সিজোফ্রেনিয়ার এই 50% রোগী আমরা যদি সঠিক চিকিৎসা দিই, সঠিক পরিচর্যা করি, তাকে পুনর্বাসন করি, তাহলে 8-10টা মানুষের মতো সে চাকরি করবে, সে বিয়ে শাদী করবে, সে সমাজে প্রতিষ্ঠিত হবে। এবং আমরা নাম বলবো না, কিন্তু উদাহরণ হিসেবে বলতে পারি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বিজনেসম্যান, কর্পোরেট এবং কৃষি যারা গ্রামে আছে, যেমন কৃষক বা ব্যবসায়ী, শিক্ষক, এদের মধ্যেও সিজোফ্রেনিয়া আক্রান্ত মানুষ আছে এবং তারা আমাদের চোখে দেখা, তারা দিব্যি তাদের জীবনটা সুন্দর করে পার করতে পারছে চিকিৎসা নিয়ে। তাহলে আমরা আশাবাদী হতে পারি যে চিকিৎসা নিলে সিজোফ্রেনিয়া নিয়ন্ত্রণে রাখা যায়। চমৎকার। এবার যদি আমরা মাদকাসক্তির দিকে যাই, যে মাদকাসক্তিরও সম্পর্কে কিন্তু এরকম কিছু ধারণা আছে যে মাদকাসক্তি থেকে আসলে কারো যদি এসে যায় সেখান থেকে ভালো হওয়া সম্ভব না, এবং এটা যে আসলে একটা রোগ, এই বিষয়টি নিয়েও কিন্তু একটা ধারণা আছে প্রচলিত। অনেকেরই কাছে এই মনে হয় যে এটা তো ইচ্ছে করলেই বন্ধ করা যায়। আসক্তি আবার কি, ও তো ইচ্ছা করে নেয়। সিজোফ্রেনিয়া যেমন রোগ হিসেবে এখন স্বীকার করে নিচ্ছে মানুষ, তার যেহেতু চিকিৎসা দিয়ে ভালো হয়, আবার চিকিৎসা না করলে খারাপ হয়ে যায়। কিন্তু মাদকাসক্তির বেলায় আরো দুঃখজনক যে এইটাকে রোগ হিসেবে মানুষ এখনো ধরেই না। এটাকে বলা হয় যে তার একটা অপরাধ। 1 নম্বর বলা হয় যে অপরাধ, আরেকটা বলা হয় যে সে স্বাভাবিক মানুষ না, একটু বেয়াদব টাইপ, বা যে ভাষায় আমরা বলে থাকি যে সে উগ্র মেজাজি বা সে স্বাভাবিক নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে থাকেন, দুর্বিনীত বা অপরাধী, এ ধরনের
তাকে আমরা তকমা লাগিয়ে দেই, রোগী হিসেবে চিন্তা করি না। আসলে মাদকাসক্তি একটা রোগ, কারণ এটা যদি রোগই না হবে, কারণ আপনি এটা সাবস্টেন্স, যেহেতু এটা কেমিক্যাল সাবস্টেন্স, এটা ব্রেনে যায়, আমরা মুখে খাই, আমরা ব্লাডে নিই, যেভাবেই যেই রুটেই নেই না কেন এটা কিন্তু ব্লাডে যাবে, আমাদের ব্রেইনে যাবে, এবং ব্রেনের এটা রিসেপ্টর আছে, এখানে এটাকে আন্দোলিত করবে, সেই যে ভালো লাগার অনুভূতিটা তৈরি হবে, এই এক্সপিরিয়েন্সটা ব্রেনটা এটা মেমোরাইজ করে রাখে। এবং এটা যখন ড্রাগসটা হাফ লাইফ, আমি আগেও বলেছি যে এটার যে রক্তে থাকার যে মেয়াদটা, এটা যখন শেষ হয়ে যাবে তখন উজ্জ্বল যেমন শারীরিকভাবে কষ্ট হয়, এটা কিন্তু ব্রেন থেকে আসে। ব্রেন তাকে ওই ড্রাগের চাহিদার কারণে তার বিভিন্ন প্রতিক্রিয়াগুলি হয়। তাহলে এবং ওইটা সে পাওয়ার জন্যই, ওটা না পেলে যে তার যে কষ্ট হয়, বিশেষ করে হেরোইন এবং অপোয়েট গ্রুপের ড্রাগস এবং এমফিটামিন, এই দুটি খুবই মারাত্মক ভাবে প্রতিক্রিয়া করে। এটা না পেলে যে শারীরিক কষ্ট হয়, ওই বা বেড়া বলে আমাদের কমন ল্যাঙ্গুয়েজে যারা ইউজ করে তারা বেড়া বলে, তো বেড়া থেকে বাঁচার জন্যই তার আবার ড্রাগটা নেয়। তাহলে এটা রোগ না হলে কেন, আমরা তো তাকে ধরে বেঁধে আদর যত্ন করে রাখতে পারি, কিন্তু তার ওই ব্রেনের মেকানিজমেই তাকে ওইটা আবার নিতে হয়, এবং ব্রেনের চিকিৎসা করলেই সেটা সম্ভব বিরত রাখা। বলেছেন যে এটা আসলে একটি রোগ এবং সেটির চিকিৎসা করা সম্ভব, এবং এটাও অ্যাকচুয়ালি একটা নিরাময় যোগ্য নয়, নিয়ন্ত্রণ যোগ্য রোগ স্কিজোফ্রেনিয়া যেরকম। আরেকটা বিরতির সময় হয়ে এসছে, আমরা বিরতির পর এসে আবার এই বিষয়ে কথা বলছি। দর্শক, ফিরে আসবো বিরতির পর, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ দেখছেন মাদকাসক্তি ও স্কিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করছেন ডাক্তার মোহাম্মদ জুবায়ের মিয়া। ডক্টর, যেখানটায় ছিলাম আমরা, যে মাদকাসক্তিকে আপনি বলছেন একটি, মানে আপনি বলছেন বিষয়টি তা না, এটি WHO অ্যাকচুয়ালি এই এটা দিয়েছে, স্বীকৃতি দিয়েছে যে মাদকাসক্তি একটি ব্রেইন ডিজিজ এবং সেটি একটি মানসিক রোগের সাথে দেওয়া হয়েছে, এবং সুচিকিৎসায় এই রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব। একটু খুব অল্প করে আমরা সিমটম শুনবো, যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি একজন মানুষ মাদকে আসক্ত হয়েছে, এবং তারপর যদি আমরা ট্রিটমেন্টটা সম্পর্কে জানতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা যদি দেখি যে একটা মানুষ সারা রাত জেগে থাকে, দিনে ঘুমাচ্ছে, সে ছাত্র হতে পারে বা কর্মজীবী বা বেকার মানুষ, এবং তার মধ্যে হঠাৎ করে ডিমান্ডিং, বিশেষ করে টাকা পয়সার প্রতি, মানে আমরা বলবো যে চাহিদা বেড়ে যায়। হয়তো পকেট খরচ 100 টাকা হলেই হতো তার, এখন সেটা 200-500, দিন দিন তার যে চাহিদাটা, টাকার চাহিদা বেড়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময়ে তার বাইরে যেতেই হবে। সামাজিক অনুষ্ঠানে সবাই আছে, গল্প করছে, পুরনো স্মৃতি রোমন্থন করছে, কিন্তু সেখান থেকে সে হঠাৎ করে একটা সময়ে বের হয়ে গেল। এই যে নির্দিষ্ট সময়ে বের হয়ে যাওয়া, সামাজিক অনুষ্ঠানগুলি অ্যাভয়েড করা, এবং তার যে টাকার প্রতি চাহিদা, এবং তার যে আমরা বলবো ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাওয়া, ইভেন খাওয়া দাওয়া, নিজের যত্ন, এগুলির দিকেও খেয়াল থাকে না। এগুলি যদি ছন্দপতন হয়, এবং আর বিশেষ করে তার যে ওবিডিয়েন্সি, তার আরেকটা হলো যে কথা দিয়ে কথা না রাখার যে প্রবণতা, কমিটমেন্ট ব্রেক করা, সেটা হতে পারে পরিবারের সাথে, তার কাছের মানুষের সাথে। এবং একটা সময় গেল যে আমি ওই জায়গায় যাচ্ছি, বাসা থেকে 1 ঘন্টার রাস্তা, আসতে যেতে হয়তো 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা, সেখানে যে গেল দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, রাত 10টা-12টায় সে ফিরছে না। তার যে সময় জ্ঞান থাকে না, বা সময় মেনটেন করতে পারে না, বা কথা, যেমন ধার নেওয়ার প্রবণতা, বন্ধুর কাছে ধার নেওয়া, মার কাছে, খালার কাছে, মামার কাছে, এই যে ধার নিতেই থাকে, এবং সেটা ফেরত দেওয়ার কোনো প্রবণতা তার নাই, দিতে পারে না। আলটিমেটলি সব জায়গায় তার ধার দেনা বেড়ে যায়, এবং তার মধ্যে মিথ্যা বলার যে একটা প্রবণতা। এই যে বিষয়গুলি যদি আমরা দেখি, আরেকটা হলো তার মেজাজ মর্জি ঠিক থাকে না। যখন যেহেতু ড্রাগ নিলে তার উজ্জ্বল হয়, ইন্টক্সিকেশন অবস্থায় তার কথা জড়িয়ে যায়, অনেক সময় কথাতেও বুঝি। আরেকটা বিশেষ করে, যেমন আগে আমরা বাংলা সিনেমায় দেখতাম যে তোর চোখ লাল কেন, যে আগে অ্যালকোহল এডিক্টদের অনেক সময় দেখা যায় যে রেড আই হয়ে যায়। তারপরে তার যে চলাফেরা, হাঁটা চলার মধ্যে একটা ছন্দপতন হয়, গেইটের অসংলগ্নতা, সে হয়তো স্বাভাবিক গতিতে হাঁটতে পারে না।
এই বিষয়গুলো দেখে যদি একটা স্বাভাবিক মানুষের মধ্যে হঠাৎ করে এই জিনিসগুলি আমরা দেখতে পাই, তাহলেই চিন্তা করবো যে সেই লোকটি মাদকাসক্ত কিনা। এখন সে মাদকাসক্ত আমরা বুঝতে পারলাম, তারপরে যেটা আমাদের করতে হবে যে আমাদের চিকিৎসার ক্ষেত্রে প্রথমেই যেটা আমরা বলি যে সে তো রোগী, আমরা তাকে রোগী হিসেবে দেখব, অপরাধী হিসেবে দেখলেই সে আরো দূরে চলে যাবে। তাকে যদি আমরা কনফ্রন্ট করি, তাকে গালাগালি করি, মারপিট করি, জেলে ঢুকিয়ে দেই বা কাউকে মানে এবং কঠিন শাসনের মধ্যে রাখি, আর 24 ঘন্টা সামনে বসে থাকবে, বের হতে দেব না, তাহলে তো সে ফাইট করবে এখান থেকে বের, এবং তার সাথে সম্পর্কটা খারাপ হতে থাকবে কাছের মানুষের, তাহলে তো সে চিকিৎসা নিবে না, আরো দূরে চলে যাবে। এমন হয়েছে যে অপরিচিত মানুষের সাথে সঙ্গ দিতে দিতে সেই মাদকাসক্তি ব্যক্তি বাড়ি থেকে রাগ করে তার সাথে 15 দিন 1 মাস হয়তো তার বাসায় থাকছে, সে হয়তো মানে উপযাচক হয়েই তাকে রাখছে, তবুও তার কোনো ব্যক্তিত্ববোধ কাজ করে না, সে আসে না। এরকম অনেকে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে যায় মাদকাসক্ত ব্যক্তি। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি বুঝতে পারি, তাহলে কোনো একজন সেন্সিবল, যার কথা সে একটু শোনে বা যার সাথে সে শেয়ার করে তার কষ্ট দুঃখ, তাকে নিয়ে বসতে হবে, বসে বলতে হবে যে তুমি কেমন আছো, এটা দিয়েই শুরু করা উচিত। মানুষের, আমরা ঘরে বসেও কিন্তু একজন একজনের বিষয়টা জানতে চাই না, হয়তো এক টেবিলে খাচ্ছি বা রাতে ঘুমাচ্ছি একসাথে, কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করি না কেমন আছো। তো ওই যে মাদকাসক্ত, তাকে যদি আমরা এই কথাটা জিজ্ঞেস করি, সে কিন্তু তার ইমোশনের জায়গাটাতে কিন্তু তার দোলা দিবে, সে কিন্তু তার কষ্টের কথা একটু হলেও বলবে যে ভালো নয়, আমার ইদানিং ঘুম আসে না বা খারাপ লাগে। কেন এরকম বলতে থাকলে কিন্তু সে একটা সময় স্বীকার করবে, আর যদি স্বীকার নাও করে যে না আমার একটা প্রবলেম আছে, আমি শেয়ার করবো না, তো যারা শেয়ার করে তাদেরকে তো দ্রুতই সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের কাছে নিতে হবে। আর যারা মানে সে যেটা অ্যাডমিট করে না বা স্বীকার করে না এবং সে মাদক নেয়, এটা আপনি বুঝে ফেলেছেন, এটাও বলার দরকার নেই যে তোমার কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি, চলো তোমাকে চেক আপের জন্য হলে একটু ডাক্তারের কাছে যাই, সেটা ফিজিক্যাল চেক আপ। এবং টেকনিক্যালি আমরা যেটা করতে বলি যে একটু ডাক্তারকে একটু আগেই বলে নেওয়া যে তার ড্রাগসের টেস্টটাও একটু করে নেবেন। যদি শর্ট টাইম ড্রাগ নিয়ে থাকে তাহলে ইউরিনে ধরা পড়বে, এটা আপনার কাছে একটা এভিডেন্স। সে যদি মুখে স্বীকার না করে, তখন তাকে শান্তভাবে বলতে হবে যে তোমার এই টেস্ট রিপোর্ট, তুমি এটা নিয়েছো, তখন কিন্তু সে স্বীকার করবে। এবং এইভাবে আস্তে আস্তে তার, এবং মোটিভেশনটা খুবই জরুরি, যে তার মাদক ছেড়ে দেওয়ার এই মুহূর্তে তার পরিস্থিতিটা কি, তার হয়তো সামনে পরীক্ষা বা কোনো একটা অনুষ্ঠান, এই বিষয়গুলা চিন্তা করে যে তোমার যা হয়েছে তো হয়েছে, এখন তোমার ট্রিটমেন্টটা দরকার, এবং তাকে মোটিভেট করে জোর জবরদস্তি আসলে প্রথমে করলে যেটা হয়, হয়তো সে বাধ্য হয়ে ভর্তি হবে, কিন্তু কয়েকদিন পর তাকে তো ছাড়তে হবে, ডিটক্সিফিকেশন ম্যাক্সিমাম 15 দিন 1 মাস, তারপর তো তাকে ছেড়ে দিতে হবে। ছাড়ার পরে যেটা হয়, সে যদি ইচ্ছা করে না গিয়ে থাকে, মোটিভেশন কম থাকে, তাহলে আসার পরে দ্রুতই রিল্যাপস করে বা আবার সেই ড্রাগ নিয়ে নেয়। কিন্তু সে যদি তাকে বুঝিয়ে বলে যে তোমার এই চিকিৎসা পদ্ধতি, তুমি চিকিৎসা করে আসলে এই সুবিধা এই সুযোগগুলি পাবে, এগুলি পাবে না, ডাক্তার বা সাইকোলজি যে পরামর্শগুলি দেয় এটা মেনে চলবে, তাহলে কিন্তু তার সাথে একটা র্যাপো এস্টাবলিশড হয় এবং তখন সে কিন্তু কথা শুনবে, চিকিৎসা নেওয়ার জন্য মোটিভেট। মূল কথা হচ্ছে তাদেরকে চিকিৎসায় নিয়ে আসতে হবে, মোটিভেট করে চিকিৎসায় নিয়ে আসা, এবং মনে রাখা যে সে অ্যাকচুয়ালি অপরাধী নয়, সে অসুস্থ, কাজেই তার চিকিৎসাটা এনশিওর হওয়া দরকার। তাকে অপরাধী হিসেবে ট্রিট না করে একজন রোগী হিসেবে ট্রিট করে সেবা দেওয়ার জন্য চেষ্টা করা। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের সময়টা একদমই শেষ হয়ে গেছে। আমি একটু দুইটা কথা বলবো, জাস্ট হেডলাইন। ট্রিটমেন্ট পদ্ধতিটা হলো, যেহেতু যদি সে সাইকিয়াট্রিক সাবস্টেন্স নিয়ে থাকে, বিশেষ করে হেরোইন বা অপিওয়েড বা ভিটামিন, তাহলে তাকে ভর্তি রাখতে হবে কিছুদিনের জন্য। ভর্তি থেকে সিমটোমেটিক ম্যানেজমেন্ট, তার কষ্টগুলি দূর করার, এবং সাথে সাথে মোটিভেশনাল কাউন্সেলিং শুরু করতে হবে, এবং পরবর্তীতে তাকে ফলো আপে আনতে হবে এবং রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা আজকে এই দুটো বিষয়ের উপরে যথেষ্ট ইনফরমেশন পেয়েছেন এবং সেটা তাদের জন্য সাহায্য হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আগামী অনুষ্ঠানেও আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।